আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামের। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে ফোনালাপে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি গ্রহণ করল দিল্লি। গণহত্যায় অভিযুক্ত সব আসামিকে দেশে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। জুলাই আন্দোলনের চেতনায় আসছে নতুন রাজনৈতিক দল। রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন ঘটানোই মূল লক্ষ্য বলছেন শিক্ষার্থীরা। ভোটের অধিকার আদায়ে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি বিএনপির। দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত, বললেন দলের আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপে একথা জানান তিনি। এ সময় একটা চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া ফোনালাপে উভয় নেতাই ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। কথা নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় 15 বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগ সরকারের। জনরোষে গণভবন ছেড়ে সেদিন ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের ঘটনায় শতাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বিভিন্ন মহলে দাবি ওঠে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসার পর ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হলে এই দাবি আরও জোরালো হয়। এরপর এ বিষয়ে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এদিকে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। তবে ভারত সরকার এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা সহ সব আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় উপস্থিত হয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। জানাজা শেষে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট মাঝারুল হক মুহাজিরের। 5 আগস্ট পতন নিশ্চিত জেনেও আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী দোসররা। সেই হামলাতেই উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় 11 বছরের কিশোর মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত। এরপর উত্তরা থেকে গুরমিটোলা, সেখান থেকে ঢাকা CMH উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর কথাও ছিল। কিন্তু শত চেষ্টার পরও প্রায় 4.5 মাস চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কিশোর আরাফাত।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা আবারও এক করল নাহিদ, সার্জিস সহ সবাইকে। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ অনেকে। সবার কণ্ঠেই গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনার বিচারের আহ্বান। অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই কিশোর বয়সে জীবন দিতে হয়। আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক, এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে। খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। জানাজা শুরুর আগে তথ্য উপদেষ্টা নাহিদ জানান, শেখ হাসিনা তার কর্মফল ভোগ করতেই দেশে আসবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজায় অংশ নেন শহীদ আরাফাতের স্বজন সহ ছাত্র জনতা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারিতেই আসছে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিকের নতুন রাজনৈতিক দল। রাজনীতির গতানুগতিক ধারায় পরিবর্তন আনতে জুলাইয়ের বিপ্লবীদের নিয়ে গঠিত এই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন গণ অভ্যুত্থানের কারিগররা। তারুণ্য নির্ভর হলে এতে রাজনীতিবিদ ছাড়াও থাকছেন নানা দল মতের নাগরিক। জন আকাঙ্ক্ষা ও 24-এর বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় বিপ্লবীদের। আদ্দিন সজীবের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরেও এই স্বাধীন ভূখণ্ডেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রীতিমতো এক যুদ্ধের সাক্ষী এদেশের কোটি কোটি মানুষ। 24-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দলমতের ঊর্ধ্বে উঠে জীবন বাজি রাখেন লাখ লাখ মানুষ। রক্তের বিনিময়ে রচিত হয় গর্বের ইতিহাস 36 জুলাই। দীর্ঘ স্বৈরশাসনের পতন হয়েছে যাদের নেতৃত্বে, সেই ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ নিয়ে আলোচনা এখন জনমনে, রাজনৈতিক অঙ্গনে। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের একটি আকাঙ্ক্ষা ছিল হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ। পুরাতন সিস্টেমের বিরুদ্ধে নতুন সিস্টেমে গিয়ে একটি দল দেখতে পাচ্ছে। জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা কমিটি দিচ্ছি, সেখানে আমরা দেখছি মানুষের আকাঙ্ক্ষা একটি নতুন দলের। কিন্তু এই নতুন দলে থাকছেন কারা, আর কি বা হচ্ছে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দলের নাম? তারুণ্যের নেতৃত্বে দল, এবং এটা যে জুলাই অভ্যুত্থানকে সেফগার্ড করার জন্য এই দলটা আসছে, তার একটা রিফ্লেকশন নামের মধ্যে থাকে। যারা 71 এবং 24 সংশ্লেষ করতে চায়, পলিটিক্যাল এঙ্গেজমেন্ট যারা আছে ওই ধরনের মানুষ রয়েছেন, যারা রেভলিউশনারি তারা রয়েছেন, সিভিল সোসাইটির মানুষ রয়েছেন। এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময়সীমা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলের তৎপরতাও দৃশ্যমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই নতুন দল কি থাকবে জাতীয় নির্বাচনে? আমরা অবশ্যই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব, তবে আমরা পুরনো সংবিধানকে রাখতে চাই না। নতুন সংবিধানের ক্ষেত্রে এটা সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন করা। কিংস পার্টি, সেটি আসলে তো কিং পার্টি তৈরি করে, বিষয়টা তো এরকম। কিন্তু আমরা তো আগে কিং মেকার করছি, মানে আমরা তো আগে একটি সরকার গঠন করছি। জুলাই বিপ্লবে গণহারে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের বিচার এবং জরুরি সংস্কারে জোর দিচ্ছেন গণ অভ্যুত্থানের কারিগররা। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটাকেও আনডিসাইডেড বা হ্যাঙ্গিং রাখা যাবে না, এটাকেও সিদ্ধান্ত নিতে হবে এই সময়ের মধ্যেই। বিচার প্রক্রিয়া একটি দৃশ্যমান বিষয় এগিয়ে নিয়ে আসতে হবে, দৃশ্যমান প্রক্রিয়াগুলো দেখাতে হবে, পাশাপাশি কিন্তু নির্বাচনের অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে। দল হিসাবে তো আওয়ামী লীগে খুনের দায়ে আবদ্ধ হবে, তো আমরা চাচ্ছি নিছক কোনো ঘোষণার মধ্যে নয়, এটি একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসুক। অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি এ পর্যন্ত দেশে 100 থানায় নাগরিক কমিটি দিয়েছে। 2025-এর জানুয়ারিতেই সারা দেশে সাংগঠনিক রূপ দৃশ্যমান হবে বলে জানান এই নেতারা। আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরেকবার লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে ঠাকুরগাঁওয়ে জনসভায় তিনি বলেন, এবার পরিবর্তনের সুযোগ এসেছে, এর সদ্ব্যবহার করতে হবে। তার মতে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, পরিবর্তন চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ পরিণত হয় মহা সমাবেশে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার কণ্ঠে ছিল সম্প্রীতির স্লোগান। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পলাতক হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে জুলাই অভ্যুত্থান উগ্রবাদীদের বিক্ষোভ বলেও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল জায়গায় বসে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য বিএনপি নির্বাচন চায়। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, দেশ রক্ষার দায়িত্ব সবার, প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। এখন ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে রংপুরের পাগলাপীরের এক পথসভায় এই কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির আরও বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামাত চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত দেশ করবে। জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ওরা 4 বছরের বেশি তারা ফিরতে পারেনি। সেই সময়টা থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে, যাদের জন্য মায়া কান্না করে, তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে নেয়। তাদের সম্পদের উপর হাত দিয়েছে, তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। অথচ তারা মায়া কান্না করে আর ঘুষটা চাপায় এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপর। দীর্ঘ প্রতীক্ষার পর আজ পদ্মা সেতুর ওপর দিয়ে খুলনা, যশোর, বেনাপোল হয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার পথে ছেড়ে যায় ট্রেনটি। রেল কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনের যাতায়াতে খুলনা ঢাকার দূরত্ব 212 কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল হয়ে যাবে 4.25 ঘন্টায়। আগে খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগত 9.5 ঘন্টা। খুলনা ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এর সাপ্তাহিক বন্ধ সোমবার। সপ্তাহের বাকি 6 দিন নিয়মিত চলাচল করবে ট্রেনটি। অন্যদিকে অপর নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 45 ট্রেনটি যশোরের বেনাপোলে পৌঁছানোর কথা বেলা 2:30টায়। 3 ঘন্টা ঢাকা যাব, আর আমার বাড়ি লোহাগাড়া যাবে 1 ঘন্টা 10 মিনিটে। খুবই ভালো লাগতেছে, কারণ এত কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল। সময় বেঁচে যাচ্ছে, এজন্য আমরা খুবই আনন্দিত। দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন, এর থেকে 3 ভাগের 1 ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে যেতে পারবো। যশোরের তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে, তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলছেন আদ্দিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া।
পুলিশ জানায় অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ তারা পাননি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট আর জানাচ্ছেন তরিক ইসলাম। যশোর শহরতলির পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে 1, 2 ও 3 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ। এদিকে জমি দখলের অভিযোগ করে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক নারী। 2012 সালে জমিটা জালালউদ্দিনের কাছ থেকে ক্রয় করি। যখন আদ্দিন মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে। ওদের সাথে কথা বলি, ওরা বললে যে না, আমাদের ওটাই আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ওটা আপনার জমি বা গাছপালা কোনো কিছুতে আমরা ঘর বাড়িতে কোনো হস্তক্ষেপ করব না। তবে তার আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাসকারী কিতাব আলী। একই মত স্থানীয়দেরও। আদ্দিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। মাঠের মধ্যে একা একা তো আর বসবাস করা হয় না ভাই, যার জন্য কারেন্ট নেই, আমার কেউ নেই এখানে, বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে চলে গেছি। জোর করে কারো তারা দেন, ওরা যায় যার জমি নেছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের যেমন আমার ডাউন এসে আমার এক রুম ঘর ছিল, আমি সাইডে কিনে নিছি, তারা টাকা পয়সা দিয়ে নেছে, কারো এই পর্যন্ত কেউ বলতে পারে না যে তার কাজটা জোর করে দখল করে নেছে। অভিযোগের বিষয়ে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা বলেন, খাদিজা খাতুনের জমি দখল করা হয়নি। আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি, এবং এখানকার যে মাটির ভিটের কথা বলতেছে এখানে হালকা একটু উঁচু ছিল, সেটা মাটিটাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল টিনের ঘর, কিতাব, সে কিতাব আলী নিয়ে গেছে। এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার লিগাল অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, খাদিজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আদ্দিন ওয়াজ মাহফিলের নামে তার জমি গ্রাস করছেন। এই সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেখানে জমি দখলের কোনো প্রমাণ পাননি। তার অভিযোগটাকে আমার ওখানে চাষরা হারিয়েছে, ওখানে ইন্সপেক্টরকে পাঠিয়েছিল। সে সরেজমিনে দেখেছে যে চতুর্দিকে আদ্দিনের জমি, মাঝখানে সেই ভদ্র মহিলার জমি। তো এই জমিটাতে সে ভাড়াটিয়া দিয়েছিল, তো ভাড়াটিয়া নাকি তার ওই যে ঘরটাগুলো সে ভেঙে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 16 মাস পর পরিবারের কাছে ফিরে এসেছেন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমতুল্লাহ নামে এক যুবক। তাকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন স্বজনরা। গত শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফজলে রাব্বি পরিবারের কাছে রহমতকে হস্তান্তর করেন। গতকাল ধামরাইয়ে নিজ বাড়িতে পৌঁছান তিনি। রহমতুল্লাহ জানিয়েছেন, 2023 সালের 29 আগস্ট র্যাবের পরিচয়ে তুলে নেয়ার পর তাকে চোখ বেঁধে কোথায় রেখেছিল তা তিনি বুঝতে পারেননি। এরপর তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাসপোর্ট না থাকায় ওই দেশের পুলিশ তাকে জেল হাজতে রাখেন। সেখানে জেল হাজতে থাকার পর শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সোমবার রাতে লালমনিরহাটের কেন্দ্রীয় সার্বজনীন কাচারি বাড়ি দুর্গা মন্দিরের 30তম 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। একটি গোষ্ঠী নিজের স্বার্থ রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই উজ্জ্বল দৃষ্টান্ত আসছে এই পরিবেশ। এখন হয়তো রাত গভীর হয়নি, গত 3 দিন যাবৎ আপনারা এখানে অনুষ্ঠান পরিচালনা করেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে থেকে। এটি হলো বাংলাদেশ, এটি একখণ্ড বাংলাদেশ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
প্রায় ৫ মাস পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে একথা বলেন তিনি। কাজ্জত এ সময় আরও বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকে হত্যা করবে ইসরায়েলি বাহিনী। এতে তিনি আরও বলেন, তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে যা করা হয়েছে ঠিক সেটাই হোদেইয়া ও সানাই করবে ইসরায়েল। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকে ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এতদিন এই অভিযোগ স্বীকার করেনি ইসরায়েল। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। এনসিএল টি-20 ক্রিকেটের শিরোপা লড়াইয়ে আজ ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে ফটো সেশন করেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ ও রংপুরের অধিনায়ক আকবর আলী। ফাইনালে চাফিন ক্রিকেট খেলতে চান মেট্রোর অধিনায়ক। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও নিজের রান করে দলকে জেতাতে চান নাঈম। এদিকে শিরোপা জয়ের চাপ না নিয়ে প্রত্যাশিত পারফরমেন্স দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চান রংপুরের অধিনায়ক আকবর আলী। ঢাকা মেট্রোকে হতাশ করে শিরোপা জয়ের প্রত্যাশা তার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে ফোন আলাপে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি গ্রহণ করল দিল্লি। গণহত্যায় অভিযুক্ত সব আসামিকে দেশে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। জুলাই আন্দোলনের চেতনায় আসছে নতুন রাজনৈতিক দল। রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন ঘটানোই মূল লক্ষ্য বলছেন শিক্ষার্থীরা। ভোটের অধিকার আদায়ে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি বিএনপির। দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত, বললেন দলের আমির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।